আচ্ছা, এইদিকে খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে আমরা তো যে কোনো কাজের জন্য আমরা নিচ্ছিলাম পাশাপাশি নেই, এটা আমরা বলছি এর আগে। ক্লাস 10 জেপিজি আছে কি আছে? জি, ভিডিও চলতেছে। এই ইন্সপেক্টিং কি জিনিস? ইন্সপেক্টিং আমি ফায়ারফক্স এবং ক্রোম দুইটাতেই দেখাই না, লাগবে নাকি? দুইটাতে মোড়েই আমাদের ইন্সপেক্টিং টুল আছে। ইন্সপেক্টিং মানে ডেভেলপার টুল, আসলে এটা অ্যাকচুয়ালি ডেভেলপার। এটা কিন্তু ওই যে যারা ব্রাউজ করে তাদের জন্য, তারা চিন্তাই করবে না কারণ এই জিনিসটা কিভাবে কি ইউজ করে। এটা যারা ডেভেলপার তাদের জন্য বানানো, কাজটা সহজ করার জন্য। ফাইন টিউনিং, প্রবলেম ফাইন্ডিংস, জি এই কাজগুলোর জন্যই আমাদের লাগে। ঠিক আছে, এই ফাইন টিউনিং, প্রবলেম ফাইন্ডিংস, এগুলো কাজের জন্য খুব লাগে, খুব সহজেই বোঝা যায়। ইভেন মানে এখান থেকে অনেক কিছুই সহজ করে করা যায়। মানে আপনার একটা প্রবলেম হচ্ছে, এটা কেন হচ্ছে না, এখান থেকে খুব দ্রুতই করা যায়। আপনি চেয়ারম্যান নাই? আচ্ছা, একটু ক্যারি করেন, কষ্ট করে একটু করেন, অসুবিধা হবে না। তো ইন্সপেক্ট করার জন্য আমি এখন ক্রোমে আছি, গুগল ক্রোম। রাইট বাটন ক্লিক করলে ইন্সপেক্ট আছে, সিম্পলি চলে আসবে, সমস্যা নাই। ঠিক আছে, আসলে অনেকে দেখবেন যে ডান পাশে আসে, ডিফল্ট মনে হয় ডান পাশে আসে, অর্থাৎ এই যে মোডটা এরকম থাকে, এরকম এই যে ডান পাশ থেকে আসে, অনেকে ডিফল্ট মনে হয় ডান পাশে। এইখান থেকে যদি আপনি ক্লিক করেন, এই যে এটা মাঝখানে ক্লিক করলে নিচে চলে যাবে। আবার এটা যদি আপনি আলাদা করে নেন, একদম আলাদা উইন্ডো হয়ে যাবে। বাট আমরা আলাদা উইন্ডো ইউজ করবো না, আমরা সাধারণত একটা উইন্ডোর মধ্যে কাজ করবো। এই মোডটা সবচেয়ে বেস্ট মোড, নিচ থেকে কাজ করে উপরে বোঝা যায়। কারণ ডান থেকে যদি কাজ করি, তার ডানের স্ক্রিন সাইজটা ছোট হয়ে যায়, তখন সমস্যা হয়। কাজ বোঝার জন্য এটা খুব সহজ জায়গা। এবং এখানে একটা মজার জিনিস হচ্ছে, এই যে যেটাগুলো আমি ধরবো, কার্সর ধরে এইখানে সিলেক্ট পয়েন্টার আছে, যেটা ধরবো তার এখানে যেখানে ধরবো ঠিক তার এলিমেন্ট গুলো ধরবে। ক্লিক করলাম, এই যে লোগো ধরছি, আইসিটি লোগো, মার্জিন লেফট, এই যে অর্থাৎ সে এখানে কাজ করার জন্য মার্জিন লেফট দিছে। আমি দেখতে পাচ্ছি সহজেই যে আমি কি, আমার কি সমস্যা হয়েছে, কেন মানে এখানে এটা বিশেষ করে মিডিয়া কোয়েরিতে বেশি মানে ইফেক্ট করে। অর্থাৎ আমি যখন সেন্টার করব, সেন্টার করতে গিয়ে দেখতেছি যে আমার কন্টেন্টটা তো দেখা যাচ্ছে সেন্টার না। অর্থাৎ এই কাজের জন্য যে উনি মিডিয়া কোয়েরিতে ধরেন, আপনি যখন মিডিয়া কোয়েরিতে যদি এটা না দেওয়া থাকতো, এই দেখেন তখন কেমন দেখাইতো, অর্থাৎ এরকম ছিল, এরকম একটা প্রবলেম যে এখানে দেখাচ্ছে। তো দেখেন এই যে আমি ইন্সপেক্ট করতেছি, ইন্সপেক্ট করতে গিয়ে দেখলাম বাম পাশে যে একটা কালার, কি বলে এটাকে, এখানে ওইখানে কালারটা মনে বোঝা যাচ্ছে না, এই যে একটা বাম পাশে আমি পুরো কন্টেন্টটার মধ্যে ধরছি। মিডিয়া কোয়েরিতে গেলে কি হয়, মিডিয়া কোয়েরিতে গেলে জিনিসটা সেন্টার থাকবে। যদি সেন্টার হয়, এই যে এই অবস্থায় আমি রোয়ের মধ্যে ধরছি, ভিডিও যাচ্ছে, অসুবিধা হবে না, আপনারা বুঝতে পারবেন। এই যে নিচে ভিডিও রোটা, এই যে রোটা আমি সিলেক্ট করছি, এই রোতে সিলেক্ট আছে, ফলে ফুল রো মানে কলাম, কলামটার মধ্যে যে এই পয়েন্টারটা যে কলামের মধ্যে হোল্ড করছে, সেই কলামের মধ্যে আমি পয়েন্টারটা রাখছি। ফলে কি হচ্ছে, ফলে ফুল কন্টেন্টটার মধ্যে যে প্যাডিং, তো কমন প্যাডিং থাকে 15 পিক্সেল করে আছে, এবং কন্টেন্টটা মোটামুটি ভিজুয়ালি সেন্টার আছে কিনা বোঝা যায়। তো এখানে মনে হচ্ছে যে একটু ডান পাশে চলে আসছে, কেন চলে আসছে, তারপরে চাইল্ডে গেলাম, এখান থেকে এই চাইল্ডে গেলাম, এই চাইল্ডে গিয়ে দেখলাম আমার এই যে মার্জিন লেফট আছে 48 ডিগ্রি, এই যে এখানে একটা কালার। যদি মার্জিন বা প্যাডিং কিছু না থাকে, তাহলে মানে যদি কিছু থাকে তাহলে দেখাবে, না থাকলে নাই, না থাকলে কিছু আসবে না, সেন্টার থাকবে সুন্দর হবে। বুঝা গেছে? রেসপন্স করে ভালো হয়। জি থ্যাংক ইউ। তো এখানে উনি করছে কি, এটা ইনিশিয়াল করে নিছে, করে নেওয়ার ফলে কি হয়েছে, ওনাটা ইনিশিয়াল করা একটা প্রবলেম থাকলে কি হতো এটা বলতেছি আমি। তো এই জায়গায় দেখেন, এখানে ধরছি এবং এখানে প্রত্যেকটা জায়গায় ধরতেছি আমি না, দেখেন সে এই জায়গাটুকু হোল্ড করছে, তার পাশে খালি সেন্টারে আছে, ইমেজটাকে ধরি না, মোটামুটি এখন এটা সেন্টারে আছে, আমি বলতে পারবো এখানে সেন্টারে আছে। ঠিক আছে, বুঝছেন? যদি কোনো কিছু থাকে তার প্যারেন্ট তার একদম টোটাল প্যারেন্টের মধ্যে কি যাবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আচ্ছা ওটা পরে আসি, এইটাই একটা শেষ করি। তো এই জিনিসটা তো বোঝা গেছে যে আমি কিভাবে সেন্টারটা বুঝবো কিনা, কোনো এলিমেন্ট আছে কিনা। জাস্ট তার প্যারেন্ট করে ধরলে মোটামুটি বাইরে পর্যন্ত তার যে আউটার র্যাপ আছে, যে কোনো সেকশনের যে কোনো এলিমেন্টটা, তার যে এলিমেন্ট ইমিডিয়েট প্যারেন্ট এবং তার যে মূল প্যারেন্ট পর্যন্ত গেলে আমি জানতে পারবো যে আমার
এর মধ্যে কোনো প্যাডিং মার্জিন আছে কিনা। এবং প্যাডিং মার্জিন ইউজ করার জন্য এইখানে সবচেয়ে উত্তম বুদ্ধি হচ্ছে এইখানে থাকা, অর্থাৎ এখানে তো ভিজুয়ালি হয়তো আপনার চোখে পড়লো না, কিন্তু এই যে এখানে এই জায়গাটা ডান পাশে যে নিচের বক্সটা, এই জায়গাটা চোখে পড়বে ডেফিনেটলি। এই ইন্সপেক্টে গেলাম, এর মধ্যে ক্রমে ইন্সপেক্ট করলে এখানে ঠিক তার একদম চাইল্ড লাস্ট চাইল্ডের সে হোল্ড করে আর কি, অর্থাৎ আইসিটি লোগোর উপর আমি ক্লিক করছি, সে চাইল্ডকে ধরছি ইমেজ, তারপরে প্যারেন্টকে, এইটা প্যারেন্ট, তারপরে এই পাশে প্যারেন্ট। এই যে প্যাডিং 15 এখন প্যাডিং 15 আমরা জানি যে এটা কোলেনজিতে থাকে, তাই না, দুই পাশে এক ইকুয়াল, এটা হলো বুস্টার থেকে আসছে। এখন এটা যদি আবার ইন ডিটেল দেখতে যাই তাহলে আমরা এখানে পাবো যে এটা প্যাডিং 15 থেকে আসছে, এই যে বুস্টারের ফাইল থেকে, এই যে LG4 এখানে দেখা যাচ্ছে। তো এটার কোনো সমস্যা না, আমরা জানি যে বুস্টারের প্রত্যেকটা গ্রিডের মধ্যে কোনো ডিটেল জানা করে, এর বেশি কম হলে আমাদের বুঝতে হবে যে অন্য কোনো সমস্যা আছে, এর বেশি বা কম হলে বুঝতে হবে আমাদের অন্য কোনো প্রবলেম আছে। বুঝা গেছে? বুঝতেছেন? আচ্ছা, একটু জাস্ট বুঝে যান। হ্যাঁ, তো এইটা একটা প্রবলেম, মানে এইভাবে প্রবলেমগুলো আমরা ফাইন্ডিং করতে পারবো। মানে মোট কথা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট, সেটা ছোট হোক বড় হোক, অর্থাৎ আমি এইটাকে ধরছি, এই যে এফি টুইটার কোনো প্রবলেম আছে কিনা আমি দেখতে পাবো। এফি টুইটারের এর মধ্যে কোনো মার্জিন প্যাডিং নাই, বুঝতেছি মার্জিন প্যাডিং নাই। প্যারেন্টে ধরি, এই যে এর মধ্যে কি আছে, এই যে মার্জিন, বুঝতে যাচ্ছে, এই যে মার্জিনের মধ্যে এই ঘর, এই চারপাশে সে মার্জিনের ঘর, মার্জিন 11, এফি টুইটারের মার্জিন 11 আছে, বর্ডার 0, প্যাডিং মানে কিছুই নাই, এটা খালি 0 না, খালি আর 0 কিন্তু এক কথা না, এটা বুঝলেন তো, খালি আর 0 কিন্তু এক কথা না, 0 কিন্তু একটা ভ্যালু, খালি কিন্তু কোনো ভ্যালু না। আচ্ছা, আমরা সামনে লিসেন করে তার ওইগুলো জিনিস ভালো জানবো। তো এইটা গেল, এইটাই একটা জিনিস। আর ছিল আর মিডিয়া তৈরিতে আমি একটা বলে দিই জিনিসগুলো। এখন ডেস্কটপ মোডে তো আপনার অনেক বড় বড় জিনিসটা, ডিজাইনটা অনেক গ্যাপ গুলো থাকে, কিন্তু মিডিয়া তৈরিতে এত গ্যাপ রাখা যাবে না, ঠিক আছে। মিডিয়া তৈরিতে গ্যাপগুলো একটু মানে ভিজুয়ালি আপনার মানে সুন্দর দেখায়, এরকম করতে হবে। ক্লায়েন্ট সাধারণত মোবাইল ভার্সনটা দেয় না, এখন আর দেয় না, আগে দিত, এখন আর দেয় না। ওনারা মোটামুটি মানে ইনস্ট্রাকশনটা ডিফল্ট বলা থাকে যে এটা ভিজুয়ালি যতটা সুন্দর করা যায়, স্পেসগুলোর সুন্দর অ্যালোকেশন। এখন অ্যালোকেশন করতে গেলে বুঝতে হবে যে আপনার অ্যালোকেশন কন্টেন্টগুলো কিভাবে কি অর্ডার আছে, এইটা একটা ইস্যু। এখন এগুলো তো আপনারা ভিজুয়ালি দেখে দেখে স্পেস যেখানে মিনিমাম করা দরকার করে নেবেন। এখন করার ক্ষেত্রে কি ইস্যুটা হবে, কিভাবে করবেন? যেমন আমি বলছিলাম যে আউটার যে হেডার সেকশন, এই যে আমি বলছিলাম কি যে প্রত্যেকটা সেকশনে প্যাডিং দিবেন না, হ্যাঁ সেকশনে প্যাডিং দিবেন। এখন যদি আমি ভিজুয়ালি বড় স্ক্রিনে দেখি, দেখেন আমার প্যাডিং আছে কিন্তু এই যে কম্পিউটার যাই, অর্থাৎ প্যাডিং 53 আছে, নিচে আছে 54। কিভাবে 54? এই যে 54, এই যে ধরছি, এই যে প্যাডিং, এই যে সিলেকশনটা চলে আসে, এখানে ধরলেও হয়, এখানে ধরলেও হয়। এখানে ধরলে পুরো কন্টেন্টটা ধরে তার কোথায় কি আছে সব দেখাবে একসাথে, দেখা যাচ্ছে। এখন এখানে আপনি ইচ্ছা করলে ইন্সপেক্টে গিয়েই আপনি অ্যাডজাস্ট করতে পারেন। সে আমি প্যাডিং বউ দেখেন, আমি একটু খেয়াল করেন, প্যাডিংটা বড় দিচ্ছি, এই যে বাড়তেছে, দেখছেন, এই যে বাড়তেছে, দেখছেন বাড়তেছে, এখানে কমতেছে ইন্সপেক্টে গিয়েই। ইভেন একটা জিনিস মজার জিনিস খেয়াল রাখেন, আপনার ছিল কত আগে, এটাতে প্যাডিং কত ছিল, 54। দেখেন আমি এখানে 60 করে দিলাম, একটু বড় হয়েছে, এই যে 60, 65 দিলাম, 65 দিছি না, আমি বাইরে ক্লিক করছি, কিন্তু 65 ধরে রাখবে, 65 ধরে রাখবে। আমি এই কন্টেইনারের ভিতরে আরো কিছু করলাম, বা এখানে মার্জিন টপ যেমন এখানে করলাম 180, কি সেটা হেডার, মার্জিন টপ মিডল হেডার, অর্থাৎ এই যে এটা নামাচ্ছি না, এটা 195 ছিল, আমি 230 করছি, এই করছি না, দেখেন এগুলো ক্লিক করছি, এগুলো আনটিল আই রিফ্রেশ দ্য ব্রাউজার এগেইন এই ভ্যালুগুলো স্টোর থাকবে, বুঝছেন? মানে আমি এখন কিন্তু ব্রাউজার রিফ্রেশ দিই নাই, এই ভ্যালুগুলো ধরে রাখছে। এখানে 60 আছে, এখানে যান 60 পাবেন, এই যে 65 পাবেন, এখানে মার্জিন টপ যা আছে ধরে আছে, তাই মানে যা দিচ্ছি তাই ধরে আছে, ঠিক আছে। এখন আপনি আপনাদের জন্য যেটা ওয়াইজ হচ্ছে, যেখানে যখন একটা কাজ করবেন তখন এইভাবে প্রত্যেকটা সেশন কিন্তু মনে রাখতে হবে কোথায় কি করতেছেন আপনি, তাহলে দ্রুত আপনি কোডগুলা অপটিমাম লেভেলে যেতে পারবেন। মানে ফাইন টিউনিং প্লাস হচ্ছে আপনার কোডগুলো অ্যাডজাস্ট করতে খুব দ্রুত হবে।
দ্রুত সারতে পারবেন। বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন ধরেন আপনি এখানে আছেন যে আপনার এটা অ্যাডজাস্ট করা দরকার, এই যে এই জায়গাটা, এই যে রিফ্রেশ হয়ে গেল, তার রিফ্রেশ হয়ে গেলে তো ওই ভ্যালুটা থাকবে না। রিফ্রেশ হয়ে গেলে কিন্তু আপনি যে টেম্পোরারি, এখানে সবই কিন্তু টেম্পোরারি। আমি আবার করতেছি, চলে গেছে সাইডটা। এখানে সবই কিন্তু টেম্পোরারি, এখানে এই জায়গাটা টেম্পোরারি, এই জায়গাটা। এখানে আমি পুরো পেজে সব ডাটা ডিলিট করে দিতে পারি একটা। এই যে এখানে খুব ইম্পর্টেন্ট, আমরা দেখতেছি অনেক কাজেই অনেক সময় কাজ করতে গেলে একটা প্রবলেম হচ্ছে, স্ক্রল আসতেছে, কেন কোন জায়গায় খুঁজে পাই না, তাই না? এখন এই দেখেন আমি যে সেকশন ডিলিট করছি, দেখেন আমার সাইডে আমি কিন্তু ক্লোজ করছি, রিফ্রেশ দিইনি, দেখছেন আমার হেডার পার্টটা নাই, দেখতেছেন হেডার পার্ট নাই। আবার ইন্সপেক্টে যাই, গিয়ে এইখানে যাই, এই যে আমি এই সেকশনটা, আমি এই আউটিং, দেখেন আমার কিন্তু প্রাইজিং এর ফ্রি ট্রায়াল আছে। আমি বলতেছি যে আমি এখানে ডিলিট করি, দেখি কি অবস্থায় যায়। এটা ডিলিট করলাম, দেখেন ওইটা ওই সেকশন চলে গেছে। দুইটা সেকশন আছে না, আছে তো? আচ্ছা, আমি চাইতেছি যে এটাও ডিলিট করি, ফুটারও বাদ দিয়ে দিব। এই যে রো, আউটার রো, মানে পুরো সেকশন বাদ দিব, পুরো সেকশনও বাদ দেওয়া যাবে, একটা এলিমেন্টও বাদ দেওয়া যাবে, একদম ধরে ধরে বাদ দেওয়া যাবে। কেন বাদ দিব? বাদ দেওয়ার একটা কারণ আছে। আমরা দেখতেছি, প্রায়ই দেখতেছি অনেকেরই, এটা আপনাদের না আমাদেরও হয়, আমারও হয়, দেখি কি যে কোড করছি, কোড করার সময় হয়তো কোনো একটা মিস্টেক হয়ে গেছে, ছোটখাটো মিস্টেক হতে পারে। এখন এই যে স্ক্রল আসছে, মানে এই যে অনেকেরই স্ক্রল আসছে, এখানে দেখবেন অনেকেরই কি এই যে এখানে স্ক্রল আসে, অর্থাৎ ডানে বামে এইভাবে, এই যে এইভাবে ধরে ডানে বামে চাপ দিলে মুভ করে, এই ছোটখাটো বা বড় মুভ আসে। এইখানে একটা জিনিস খেয়াল করবেন, আগে খেয়াল করবেন যে এই যে ডান পাশে যে স্ক্রলটা আসবে, এই পাশে একটা সাদা জায়গা দেখা যাবে, ডান পাশে একটা সাদা জায়গার মধ্যে কোনো কিছু ঢুকে গেছে কিনা। অর্থাৎ দেখবেন যে অনেকেরই ফর্ম করতে গিয়ে সমস্যাটা হয়েছে বেশিরভাগ, যে ফর্মের তো 480 বলে দিছে, তো এখানে স্ক্রিন আসছে ছোট স্ক্রিনে, এই যে এখন আছে 568-তে, এখানে সমস্যাটা ধরা পড়বে না খুব একটা। কিন্তু যখন 320-এ চলে যায়, অর্থাৎ ভার্টিক্যাল মোডটা চলে যায়, পোর্ট্রেট মোডটা চলে যায়, তখন দেখবেন সুন্দর একটা স্ক্রল আসছে। তো স্ক্রল আসলে আগে খেয়াল করবেন যে আপনার ওই ডান পাশে কোনো জিনিস ঢুকে গেছে কিনা। যদি ঢুকে থাকে তাহলে ইন্সপেক্ট করবেন ডাইরেক্ট। এই যে ধরেন আপনার ফর্মটা যদি এই কোডের ক্ষেত্রে যদি আমি বলি যে ওনার এই ফর্মটার এলিমেন্টস দিয়ে এরকম হতো, অর্থাৎ কন্ট্যাক্ট বক্সে বলা হয়েছে যে উইল বলা হয়েছে, আর 480 না উইল, অনেকে ফিক্সড দিয়ে রাখেন, ধরেন এখানে দিয়ে রাখছে সে 680। দেখেন স্বাভাবিকভাবে একটা স্ক্রল আসছে না, এই যে স্ক্রল আসছে দেখা যায়, এরকম ভাবে স্ক্রল আসবে। তো এই স্ক্রল আসলে ধরার যদি মানে যখন দেখা যাবে যে এর মধ্যে এলিমেন্ট, এই যে আমি আমার বাম পাশে মোটামুটি সমান, কিন্তু ডান পাশে ডাটা ঢুকে, মানে এই যে বক্সের এই পাশে আমার এই পাশে কোনো কিন্তু প্যারিং থাকার কথা ছিল হিসাবে, তাই না? আমার এই পাশে কোনো কিছু প্যারিং থাকা, কিন্তু না, তা না থেকে একদম বর্ডার লেগে আছে, বা সাব হোক এটাও আছে। তখন এটাকে দেখবেন ইন্সপেক্ট করে এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে দেখবেন। অর্থাৎ ধরেন আমি যদি এখানে ম্যাক্স উইথ দিতাম তাহলে কি হতো, ম্যাক্স উইথ দেখেন, হ্যাঁ ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে গেছে না? এই দেখেন এখন ধাক্কা দেয় না, তাই না? এখন আর কিন্তু ধাক্কা দিচ্ছে না। এখান থেকে কিন্তু আপনি প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারবেন। এখন আপনি ধরেন আপনি ধরতে পারতেছেন আসলে সমস্যা কোথায়, আপনার সবই ডাটা দেখাচ্ছে সেম, বাট কোথায় প্রবলেম। তাহলে একটা ভালো বুদ্ধি হচ্ছে যে সেকশন ওয়াইজ ডিলিট করবেন। যে এটা রিফ্রেশ করতেছি, ডিলিট করবেন কিভাবে? এই যে আমি এখানে গেলেই আমার কিন্তু প্রত্যেকটা ফোল্ড আনফোল্ড করা যায়। ফোল্ড আনফোল্ড বুঝেন তো? ফোল্ড আনফোল্ড এখানে কিন্তু এই যে আমার কয়টা সেকশন, আমি বলছি আমাদের 5টা আউটার সেকশন, 1 1 2 3 4 5, এইভাবে আমাদের কোডগুলো থাকবে। এখন আমরা যখন এই টিউনিং করবো, অর্থাৎ এই যে স্ক্রলটা আসতেছে কোত্থেকে ধরতে পারতেছি না, ঠিক আছে আমি একটা করে ডিলিট করি, তখন একটা ডিলিট করবেন। এইভাবে দিলেন, দিয়ে দেখবেন যে স্ক্রলটা আছে কিনা। হ্যাঁ, ডিলিটে চাপ দিলে ডিলিট হয়ে যাবে, কোডটা সহ ডিলিট হয়ে গেছে। এখানে দেখেন আর কোনো কোড নাই, ফার্স্ট সেকশনে কোডও নাই, ডেটাও নাই, প্রেজেন্টেশন নাই। যদি ওই স্ক্রলটা চলে যায় তাহলে বুঝবেন যে এই সেকশনের সমস্যা ছিল।
যদি স্ক্রলটা না যায় তাহলে বলবেন যে আর পরবর্তী সেকশন যাই, ঠিক আছে এইখানে সেকশন গেলাম, এটা ডিলিট করলাম, এটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? বুঝতেছেন আপনারা সবাই? এইভাবে এবার প্রত্যেকটা সেকশন ডিলিট করবেন। ডিলিট করতে গেলে মোটামুটি 90% সম্ভাবনা যে আপনার প্রবলেম চলে আসবে, যে কোথায় কি সমস্যাটা। এখন মনে করেন আপনি তো এক অর্ডার দিতেছেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে 3 নাম্বারে। এখন আপনি তো উপর থেকে দিয়ে যাচ্ছেন, মোটামুটি 3 নাম্বার যদি চলে যায়, তারপরে দেখবেন স্ক্রল আসলো না, তাহলে বুঝতে হবে 3 নাম্বারে। বুঝেন? লজিকটা বোঝার চেষ্টা করেন। আপনি 1 নাম্বারে প্রবলেম, স্ক্রলটা আছে, স্ক্রল বারটা আছে, কিন্তু আপনি স্ক্রল বারটা ধরতে পারতেন কোথায়? 1 নাম্বার সেকশন ডিলিট করলেন, ডিলিট না, স্ক্রল বারটা আছে। 2 নাম্বার ডিলিট করলেন, স্ক্রল আছে। অবশ্যই চলে যাবে স্ক্রলটা, যদি মেশিনে কোনো প্রবলেম না থাকে। হ্যাঁ, এখন যে নাম্বারে ডিলিট করার পরে আপনার স্ক্রলটা গেল, তাহলে ধরে নিতে হবে ওই নাম্বারই সমস্যাটা আছে ডেফিনেটলি। এখন আরো একটা কথা থাকতে পারে, আপনার তো 2টা সেকশন সমস্যা থাকতে পারে, তাই না? সমস্যা থাকতে পারে না যে আপনার 5টা, এটা আমার 5টা সেকশন, আসে আমার 5টা সেকশনে সমস্যা থাকতে পারে। তো 5টা সেকশনে সমস্যা থাকলে, সরি 5টা সেকশনের মধ্যে 2টা সমস্যা, 3টা 4টা 5টা কেউ থাকতে পারে, তাই না? থাকতে পারে। 5টা সেকশনের সমস্যা থাকলে তাহলে আপনাদের মানে আপনার কি বলবো, সেক্ষেত্রে এটা আপনাদের বেশি যে তাহলে খুব টাফ হবে যে প্রবলেম ফাইল করা। কিন্তু আপনাদের কোডিং লেভেল কিন্তু আমার ওই 5টাতে সমস্যা থাকবে না। হ্যাঁ, যদি 5টাতে না স্ক্রল করে তো বুঝবেন যে অনেক সময় দেখা যাবে যে আপনি স্ক্রল করতেছেন, সব জিনিস অ্যালাইনমেন্ট ঠিক আছে, তারপর সমস্যা আছে, তখন এর ক্ষেত্রে ডান পাশে গেলে তো বুঝাই যাবে যে ওইটার জন্য ওইটা ডিলিট করলে সুন্দর ঠিক হয়ে যাবে। ডেভেলপার মাথা আসলে ঠিক করতে হবে। এখন যদি 3টা সেকশন থাকে কি করবেন, তখন কি করবেন? হ্যাঁ, তখনকার জন্য হচ্ছে যে এই ধরেন আপনি একটা সেকশন দিচ্ছেন, আপনি তখন একটা সেকশন করে ধরবেন, ভালো যেটা আছে এটা ডিলিট করবেন। কেমন? আমি বিষয়টা বলি। আমার 2টা সেকশনের প্রবলেম আছে বলতেছি, 2 নাম্বার আর 5 নাম্বারের প্রবলেম সমস্যা আছে। তাহলে বুঝেন, যদি 2 নাম্বার আর 5 নাম্বার মানে সেকশনের সমস্যা থাকে, খুব মনোযোগ দিয়ে বুঝেন সবাই। যদি আমার 2 নাম্বার আর 5 নাম্বার প্রবলেম সেকশন সমস্যা আছে, আমরা দেখলাম যে 1 3 4 এই ডিলিট করার পরে দেখলাম যে ওই 1 ডিলিট করলাম, 2 ডিলিট করছি, 1 ডিলিট করছি, সমস্যা আছে, মানে 2 ডিলিট করলাম, তখন তো সমস্যা আছে। কারণ আমি একটু হ্যাঁ 5 আছে, সমস্যা থাকবে। 2 ডিলিট করার পরে যদি থাকে মানে তারপরে সমস্যা আছে। এখন আমি তো ধরতে পারতেছি না যে স্পেসিফিক কোনটাতে সমস্যা, তাই না? তাহলে আমাকে 1 ডিলিট করলাম, 2 ডিলিট করলাম, 5 পর্যন্ত গেলাম, দেখলাম যে না আসলে তো যাচ্ছে না, থাকতে আছে। তাহলে তো এখন একটা বের করতে হবে, ওইটা বের করতে হবে। এখন তখন প্রত্যেকটা জাস্ট একটা ধরতে হবে, সব বাদ দিতে হবে। যে এক বাকি 4টা বাদ দিব, একটা রাখবো, স্ক্রল আসে কিনা, গেল একটা। 2 নাম্বার রাখলাম, বাকি 4টা বাদ দিলাম, স্ক্রল আসে কিনা। 3 নাম্বার রাখলাম, বাকি 4টা বাদ দিলাম। বাকি 4টা বুঝছেন তো? এটা বুঝছেন তো কিভাবে বাদ দিব? হ্যাঁ, আমি 1 নাম্বার এখন আমি বুঝতে পারছি না, কারণ আমি দেখলাম যে আমার সবগুলোতেই সমস্যা। এটা ডিলিট করতে কিন্তু খুব কষ্ট না, খালি ডিলিট দিবেন, চলে যাবে, ডিলিট দিবেন চলে যাবে। এখন আমি দেখতেছি যে না, আমি একটা বাদ দিচ্ছি, একবারে যাচ্ছে না, তাহলে 2টা বা 3টা সেকশন সমস্যা আছে। তখন কি করতে হবে? প্রত্যেকটা সেকশন ভালো, যেটা ভালো আছে আমি তো এখানে পাবো, ডিলিট করার পর পাবো যে এই সেকশনে স্ক্রল আসে না, মানে যে স্ক্রলের সেকশন আসে না, তার মানে অন্য সেকশনের সমস্যা। বুঝছেন? কে বুঝেন নাই? এমন কেউ আছে বুঝেন নাই? স্ক্রল অনেক বড় ইস্যু, রেসপন্সিভ করতে গেলে স্ক্রল আসে না, এরকম সমস্যা খুব কমই পাবেন এক ফাস্ট কোডিং এ। অর্থাৎ আমি স্ক্রল পাচ্ছি 2টা সেকশন আমার সমস্যা, 3টা সেকশনে, যে আমি একটা করে প্রথমে ইনিশিয়ালি তো আমি একটা করে ডিলিট করতেছি, ডিলিট করে দেখলাম যে না, কারণ হইতেছে যে 5 নাম্বার গিয়ে দেখলাম যে ওই 5 নাম্বার ডিলিট করার পর স্ক্রল চলে যাবে। যদি 5টা ডিলিট করার পরে স্ক্রলটা যায়, তাহলে আপনি
আইদার ক্যাশিং বা অন্য কোনো সমস্যা, এই কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই ইনকগনিটো উইন্ডো ইউজ করবেন। ইনকগনিটো উইন্ডো ইউজ করবেন, ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজিং, যেটাকে আমরা বলি ক্রোমের ক্ষেত্রে ইনকগনিটো আর ফায়ারফক্সের ক্ষেত্রে প্রাইভেট ব্রাউজিং। এই যে এটা প্রাইভেট ব্রাউজিং, প্রাইভেট উইন্ডো, অর্থাৎ এইগুলোতে ক্যাশ জি হ্যাঁ ইনস্পেক্ট না সব কাজ করার জন্য মোটামুটি এটা ভালো। কেন অনেক সময় দেখা যাবে যে আপনি কোড ডিলিট করতেছেন যাচ্ছে না, এই করে কি ক্যাশ করে রাখে, ক্যাশ করবেই মেশিনের, এটা মেশিনের ক্যারেক্টারিস্টিক্স এবং এটা একটা ফাংশন যে অপারেটিং সিস্টেম ক্যাশ না করলে মেশিন ফাস্ট হবে না, ক্যাশ ধরে না রাখলে ফাস্ট হবে না, এই জন্য ক্যাশ করে রাখতে হবে। এটাকে আপনি ফুললি বাদ দিতে পারবেন না, কিন্তু ডেভেলপার হিসেবে আপনি কাজ করতে গেলে খুব বোদার ফিল করবেন। অনেক সময় যেটা করবেন, কোড আপডেট করার পরে কন্ট্রোল F5 মাথায় রাখবেন, কন্ট্রোল F5 ভিডিও যাচ্ছে সমস্যা নাই, কোড এডিট করতেছেন, কোড করার সময় অবশ্যই দুইটা জায়গায় CSS কাজ করতেছেন, HTML কাজ করতেছেন, মাস্ট দুইটা জায়গাতে আপডেট করবেন, অর্থাৎ ফাইল গিয়ে সেভ অল দিবেন, কাজ করার সময় সেভ অল দিবেন বেটার, এবং তারপরে কন্ট্রোল F5। কন্ট্রোল F5 সবার জন্য কমন, যে কোনো ব্রাউজারের জন্য কন্ট্রোল F5 কমন, ঠিক আছে? যে কোনো ব্রাউজারের জন্য কন্ট্রোল F5 দিলে হয় পুরো ক্যাশ সহ ক্লিয়ার করে একদম রিফ্রেশ দিবে, রিফ্রেশ রিটার্ন আসবে, মানে একদম ফ্রেশ রিটার্ন আসবে, কোনো ক্যাশ ট্যাশ ক্লিয়ার করার জন্য জি নতুন করে একদম ক্যাশ ছাড়া লোড দিবে, ক্যাশ ধরে রাখবে না। ইভেন প্রাইভেট উইন্ডো সে নরমালি দিলেও সমস্যা নেই, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। আর ফাইটিং এর জন্য যেটা বললাম, স্ক্রল আসলে ধরেন এখন স্ক্রল পাওয়া গেছে যে 4 নাম্বার সেকশন বা 3 নাম্বার সেকশন, 3 নাম্বার সেকশন তো অনেক বড় জায়গা, এটা তো বুঝতে হবে। আমরা ধরতেছি যে দুইটা সেকশন পাওয়া গেছে, 1, 2 আর 5, 2 আর 5। এখন আপনি করবেন কি, এই 2 নাম্বারটা রেখে বাকি 4টে ডিলিট করে দিলেন, 2 নাম্বার সেকশনটা এখানে রাখবেন, অর্থাৎ আমি এখান থেকে 2 নাম্বার সেকশনটা রাখবো, 1, 2, 3, 4। আচ্ছা রিফ্রেশ দিয়ে চলে গেছে ডাটা, 1, 2, 3, 4, 5। আমি দেখলাম আমার 2 নাম্বার সেকশনের সমস্যা আছে, আমি পেলাম। আমি কিভাবে পাইছি এটা বুঝছেন তো? আমি একটা রাখবো, বাকিটি ডিলিট করবো, ডিলিট করে করে এই যে বাকি ডিলিট করার সময় কিন্তু আবার এই যে একটা রাখবো, বাকি ডিলিট করবো, তাহলে আপনাকে বাকি কোড লোড করতে কিন্তু আপনার রিফ্রেশ দেওয়া লাগবে, এত মনে আছে তো? রিফ্রেশ না দিলে কিন্তু কোডটা আবার লোড হবে না ডিলিট করতে গেলে। ফাইলটি নিয়ে দেখবেন যে একটা ছোট সমস্যা অনেক সময় চলে যাবে, আপনি কাজ করতে যে সময় না যাবে অনেক সময় চলে যেতে পারে, খুব বেশি কমপ্লেক্সিটি হলে। তবে মোটামুটি এই ডেভেলপার টুলার সাথে আমাদের মনে করেন যে এই মানে প্রবলেম সলিউশন করাটা এখন খুবই সহজ হয়ে গেছে, খুবই সহজ হয়ে গেছে। একদম মনে করেন যে 3-4 মিনিট 5 মিনিট তো লাগেই না, প্রশ্নই আসে না, এর মধ্যেই সলিউশন হয়ে যায়। তো 2 নাম্বারটা আছে, আমি দেখলাম যে 2 নাম্বারটা আছে আর 5 নাম্বারটা প্রবলেম, তাহলে আমার বাকি এই যে 1 বাদ দিলাম, 1 বাদ দিলে কিন্তু এখন এটাই 1, আবার এটা ভুল করে 2 মানে বাদ দেওয়া যাবে না, তাহলে বাকিগুলো ডিলিট করলাম, এই যে ডিলিট করলাম, ডিলিট হয়েছে। এখন কিন্তু দেখেন আমার এখানে কিন্তু এই একটা সেকশনই আছে, আর কিছু না, একটা সেকশন আছে না? আচ্ছা ইন্সপেক্টর আছে আমার খোলা, ঠিক আছে। এখন আস্তে আস্তে ভিতরে যান, ভিতরে গিয়ে দেখেন আসলে কি হয়েছে, কোথায়। এগুলো সাধারণত হয় যেটা আপনি তো কোড করছেন, আপনার মোটামুটি জানাই আছে যে আপনি কোথায় মার্জিন ইউজ করছেন, কোথায় প্যাডিং ইউজ করছেন, ধাক্কাটা ওইখান থেকেই মারে বেশি, বিশেষ করে মার্জিন। প্যাডিং তো আপনি ওই প্যাডিং করছেন, বক্স সাইজিং দিচ্ছেন, ঝামেলা করবে না, মানাই নিছে, কিন্তু মার্জিন তো মানাই না, কোনো ব্যবস্থাই নাই, মার্জিন তো অ্যাডজাস্ট করবে না, প্যাডিং আপনাকে অ্যাডজাস্ট করবে। বক্স সাইজিং বলছেন, সে প্যাডিংকে অ্যাডজাস্ট করে নিবে, কিন্তু মার্জিন করবে না। এই জন্য আপনি এখান থেকে ওই যে দেখে আসেন যে আসলে কোথায় আপনি কি করছেন, এখানে দেখতে পারেন বা এখানে দেখেন, দেখেন যে কোথায় সমস্যা আছে। সমস্যাটা মোটামুটি এখানে ধরা পড়বে। এখানে কমন কিছু জিনিস আছে, যেমন আমাদের রোয়ের ক্ষেত্রে, যেমন রোয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, অনেকেই এই জায়গাটা কোশ্চেন করেন যে আসলে রোয়ের ক্ষেত্রে মাইনাস কেন। রোতে দেখবেন যে -15 পিক্সেল, ডানে -15, বামে -15। এটা অ্যাডজাস্ট করার কারণ হচ্ছে যে বুস্টার তার মধ্যে কলামের মধ্যে প্যাডিং দিয়ে দিয়েছে 15 পিক্সেল করে, প্রত্যেকটা সেলেই, প্রত্যেকটা কোলএলজি বলতেছি, কোলএমডি বলতেছি, প্রত্যেকটার জন্য ডানে বামে 15, তো ডিফল্ট। এখন আমি 940 ধরছি, 940 ধরে তাহলে তো আরো মানে 940 থেকে 15 আর মাঝখানে থাকার কথা, সে করছি ওই ডানে 15 বামে 15 বলে ইকুয়াল করে দিচ্ছে, সুন্দর একটা সিস্টেম রেডি করে দিচ্ছে।
ইন্টারনেট তার ক্যালকুলেশন করা আছে, সমস্যা হবে না। ঠিক আছে, ঠিক আছে তো। এখন আপনি প্রত্যেকটা এলিমেন্টে গিয়ে মোটামুটি বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায়। আচ্ছা, আরো একটু সহজ করতে সময় সাপেক্ষ হলেও জিনিসটা হবে যে আপনি একদম চাইল্ড থেকে ডিলিট করা শুরু করেন। প্রত্যেকটা সেশনে মোটামুটি একটা চাইল্ড, একদম চাইল্ড বলতে একদম এই যে ধরে ধরে এইভাবে না, ধরেন তার যে সারাউন্ডিং এলিমেন্ট যেটা আছে, অর্থাৎ দেখেন এখানে কিন্তু আমার এরপর আর মনে হয় ডিপ নাই, এই যে কোলেলজি 4, হ্যাঁ গ্রুপটা, সরি গ্রুপটা, গ্রুপ বলতে লাস্ট যে গ্রুপটা, অর্থাৎ এখানে এই সেকশনে আমার এটা গ্রুপের লাস্ট, তাই না? এই যে তিনটা ভাই, এই যে কোলেলজি 4 কোলেলজি 4 কোলেলজি 4 আমার এই রোতে, তাই না? ঠিক আছে, এইখানে ডিলিট করেন বা রো ডিলিট করেন, দেখবেন চলে আসছে। কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে আপনাকে আবার লোড করে তাহলে আবার সব করতে হবে, এই জন্য একটু কেয়ারফুলি সিনসিয়ারলি করতে হবে কাজটা, তাহলে মোটামুটি প্রবলেমটা পেয়ে যাবে। ঠিক আছে, এখন যখন দেখবেন যে আপনার একটা রো ডিলিট হয়েছে বা একটা মানে ডিলিট হয়েছে, কোথায় ডিলিট করার পরে এই স্ক্রলটা চলে গেল, এটা খুব মাথায় রাখতে হবে। এই স্ক্রলটা খেয়াল রাখতে হবে যে স্ক্রলটা কখন চলে গেল। যখন চলে গেল তখন ভাবতে হবে যে এটার মধ্যে সমস্যাটা আছে। স্ক্রলটা যখন চলে যাবে সে কিন্তু ব্রাউজার কিন্তু মানে এটা লাইভ টাইম মানে লাইভের মতো কাজ করে, যেখানে হচ্ছে সে তার ইফেক্টটা ব্রাউজার অটোমেটিক আপডেট হয়। বুঝতে পারছেন? তো এইভাবে স্ক্রলিং ইস্যুগুলো যে গেল, স্ক্রলিং ইস্যুগুলো মেইন হয়। আর প্যাডিং ইস্যুগুলো যেমন আপনাদের সবার ক্ষেত্রে, আমি অনেকের ক্ষেত্রে খেয়াল করি যে সেন্টার করতে গেলে দেখা যায় যে স্ক্রিনের বামে যাচ্ছে না ডানে যাচ্ছে, ডিফল্ট মার্জিন পাচ্ছে, প্যাডিং পাচ্ছে, এগুলোর ক্ষেত্রে ইন্সপেক্ট করেই প্রত্যেকটা এলিমেন্টের, যেমন এখানে কি আছে দেখেন, উনি H1 দিছে, H1 এর ক্ষেত্রে কি দিছে 20 টপে দিছে, 20 মার্জিনের বটমে দিছে। ঠিক আছে, সমস্যা নাই, এগুলোর ক্ষেত্রে সমস্যা নাই। এখন উনি দিয়ে দিচ্ছেন যে মিডিল হেডার H1 বলে মার্জিন বটম 20, তাহলে মার্জিন টপ 20 কোথায় পাইলো? মার্জিন টপ কোথায় 20 পাইলো বলেন তো? এই যে মার্জিন টপ 20 দেখাচ্ছে 20, কিন্তু উনি এখানে কোডে দিছে মার্জিন বটম 20, তাহলে 20 কোথায় পাইলো? হ্যাঁ ডিফল্ট, এই ডিফল্টটা কোথায় আছে এটাও বুঝতে হবে। এই ডিফল্টটা কোথায় আছে, আমরা একটু নিচে যাই, এই যে বুস্টার সিএসএস মার্জিন টপ, অর্থাৎ যে জিনিসটা খেয়াল করবেন এই পর্যন্ত যে পর্যন্ত স্ক্রল যাবে, স্ক্রলারটা যাবে সে পর্যন্ত আপনার কোথাও না কোথাও এই ভ্যালুটা আছে। এটা শিওর, ড্যাম শিওর যে এখানে কোথাও না কোথাও ভ্যালুটা থাকবেই মাস্ট। এখন কোথায় আছে এখানে গেলেই বুঝতে পারবেন। এখন কোন ফাইল, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা কিন্তু এইগুলো টাইপ ডট লেস, অর্থাৎ এটা হচ্ছে বুস্টারপেড, বুস্টার সিএসএস এটাও বুস্টারপেড, এগুলো সব বুস্টার থেকে আছে, এগুলো যা, অর্থাৎ আমি স্টাইল ডট সিএসএস কাজ করতেছি না, আমি জানি যে আমার কাস্টম ফাইলের নাম স্টাইল ডট সিএসএস, আমার এখানে এখতিয়ার আছে সবকিছু করার, আমার এগুলোতে কিন্তু কাজ করার কোনো সুযোগ নাই, অধিকার নাই, আমরা ওখানে কোনো কাজ করতে পারবো না। সো আমাকে অপারেট করতে হবে যা, কিন্তু আমার সুবিধা হচ্ছে যে আমি ভ্যালুটা পাচ্ছি। এখানে একটা জিনিস এখন বলে দিই, স্টাইল ডট সিএসএস হচ্ছে আমাদের কাস্টম ফাইল, টাইপ লেস, এই বুস্টার সিএসএস এগুলো হচ্ছে বুস্টার থেকে আসতেছে, নরমালাইজ লেস, বুস্টার সিএসএস এগুলো সব বুস্টার থেকে। ইউজার এজেন্ট স্টাইল শিট, এটা বলছিলাম না একবার, ইউজার এজেন্ট স্টাইল শিট এটা কোনটা আবার? এখানেও কিন্তু ভ্যালু আছে, দেখেন এই যে ওয়েবকিট মার্জিন B4 এগুলো মানে কিছু ভ্যালু আছে, কিছু দেখবেন ভ্যালু পায়, যেমন ইউএল আছে না, আমি যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে দেখবেন ইউএল এর ভ্যালু ইউজার এজেন্টে বলা আছে। কিভাবে আমরা দেখি একটু, এই যে ইউএল ধরছি না, এই যে ইউজার এজেন্ট স্টাইল শিট ওয়েবকিট প্যাডিং স্টার্ট 40 পিক্সেল, অর্থাৎ লেফট থেকে সে প্যাডিং দিয়ে রাখে, সেটাকে আমরা যেমন প্যাডিং এর ভাষায় বলতেছি লেফট, সে এটা প্যাডিং এর স্টার্ট বলতেছে যে 440 পিক্সেল। অর্থাৎ আমি এই যে এখানে প্যাডিং লেফট 0 করছি, দেখেন এই যে বামে চলে আসছে না, এই যে বাম থেকে সরে আসছে, এই যে ইউএল, এই যে বাম পাশে প্যাডিং পাশে, সেই যে এখানে একটু প্যাডিং পাইছে না, সেটা পাইছে কি জন্য? এই যে ওয়েবকিট এটাকে আমরা অফ করা যায় না, অন্যগুলোকে অফ করা যায়, ইউজার এজেন্টগুলোকে অফ করা যায় না। যে আপনি দেখবেন উপায় নাই, যে এটাকে অফ করে দেখি যে আসলে কাজ করে কিনা, উপায় নাই। কিন্তু উপায় কি, ওই যে ফুটার রো ইউএল ধরছি, এই প্যাডিং লেফট বলছি, কাজ হয়েছে। বুঝা গেছে? সবাই বুঝছেন? ঘুম পাইতেছে কেন আপনাদের? যাদের ঘুম পাইতেছে তারা একটু দাঁড়ায় যান, দাঁড়ায় দেখেন, তাহলে ঘুমটা একটু কষ্ট, মানে ঘুমটা কম ধরবে। হ্যাঁ,
না এটাই আমাকে কেউ কিছু মাইন্ড করবো না, ঘুম ধরতেই পারে, সারাদিনের সেশন টায়ার্ডনেস আছে, মাথার কাজ করতেছে, অবশ্যই ঘুম পাইতেই পারে, এটা দোষের কিছু না। হ্যাঁ, এখন বোঝা গেছে কোন জায়গা থেকে কি ফাইল আসতেছে এবং কোন জায়গা থেকে আমার ডাটা এবং কোন জায়গায় আমাকে কাজ করতে হবে। এখন এই যে ফাইল, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, অর্থাৎ এই যে style.css 369, অর্থাৎ এই 369 নাম্বার লাইনে আমার এই সমস্যাটা আছে। এটা সহজ করে দিচ্ছে কাজটা। আমি ক্যাচ করে ধরতে পারবো যে আমার কোন জায়গায় সমস্যাটা, অর্থাৎ আমি এই জায়গায় আমি দেখতেছি আমার ভ্যালুটা আছে। এখন ইউজার স্টাইল শিট বা বুস্টেপের এই ফাইলে কিন্তু আমার খুঁজে লাভ নাই, কারণ আমি এখানে তো আমি কাজ করতে পারবো না, আমাকে ওভাররাইট করতে হবে। কারণ ওভাররাইট করার সিস্টেমটা কিন্তু আমরা জানি, জাস্ট যেটা আছে সেটাকে ধরে এখানে আমরা ওভাররাইট করতে পারবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু এগুলো প্রি বিল্ড করা জিনিস, তাই না, আমাদের আগে থেকে তৈরি করা জিনিস, এগুলো ডিরেক্ট যদি ওভাররাইট করেন, আপনি যখন একটু ভালো ডেভেলপার হবেন সমস্যা নেই, কোনটা ডিরেক্ট অ্যাক্সেস করা যাবে, কোনটা করা যাবে, এটা আপনি তখন বুঝে যাবেন, খুব ক্লিয়ারলি বুঝে যাবেন। কিন্তু এখন এই কাজটা করতে গেলে সমস্যা হবে কি, যে আপনি করছেন আরেক জায়গায় বসেছেন, সেখানে কাজ করবে না, একদম এমন করে রাখছেন যে তার সবকিছু জিরো করে দিচ্ছেন। অর্থাৎ ধরেন আপনি H2 বা H কে ইনিশিয়াল করতেছেন, তাই না। এখন যদি এটাকে কমন করে দেন, কমন বলতে কি, আমরা কমন কোনটাকে বলি, অর্থাৎ এখানে আমি H2 যখন বলবো, এইভাবে যখন H2 H3 বলি, এগুলো কমন। কমন মানে কি, এই H2 তে যা বলবো এর সবচেয়ে আগে পেয়ে যাবে, কারণ এ হচ্ছে সবচেয়ে প্যারেন্ট। প্যারেন্ট বলতে সিএসএস এর প্যারেন্ট, সিএসএস H2 মানে কি, আগে সবচেয়ে বেশি ধরবে এটাকে। কিভাবে একটু দেখি আমরা। ধরেন H2 ফন্ট সাইজ আমি বলতেছি 60 পিক্সেল দিলাম, ঠিক আছে। দেখেন যদি চাইল্ডকে না বলা থাকে তাহলে দেখবেন যে পেয়ে যাবেন। যদি চাইল্ড মানে H2 বলছেন, এখানে মধ্যে চাইল্ড দিয়ে ধরা আছে, এই জন্য এই যে টিম হেডিং দেখি H2 ধরতে কি প্রজেক্ট, এটাই তো নাকি। আচ্ছা, এই যে টিম হেডিং দিয়ে ধরা আছে এই জন্য সমস্যা হয় নাই, কিন্তু যদি টিম হেডিং দিয়ে ধরা না থাকতো অবশ্যই সে, ধরে আমি যে ফন্ট সাইজ এখানে বলছি না, এই দেখেন 60 পিক্সেল পেয়ে গেছে, অর্থাৎ তখন তার প্রায়োরিটি থাকতো বেশি। আপনি কমন করে দিচ্ছেন, নিচে গিয়ে ধরলেন না, তাহলে কিন্তু সে ওইটাকে পেয়ে যাবে। আপনি আপনার বোর্ডে কিন্তু একই জায়গায় আপনি উপরে বলতে 60 পিক্সেল, নিচে যদি 60 পিক্সেল না হয় 70 পিক্সেল, 40 পিক্সেল, 20 পিক্সেল থাকবে, আপনি একটু ধরছেন। এখন ওটা যদি প্যারেন্ট দিয়ে না ধরেন, তাহলে কিন্তু সে ওটাকেই পাবে বেশি, কারণ হচ্ছে ও হচ্ছে মূল জায়গা। এখন এটাকে অপারেট করার জন্য প্যারেন্ট ধরে চাইল্ড ধরতে হয়, যে সে কার মধ্যে আছে, তাহলে সে তখন তার প্রায়োরিটি তখন বাড়ায় দেয়। ঠিক আছে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট বিষয় অপারেট করার ক্ষেত্রে, এটা খুব মাথায় রাখবেন। আচ্ছা, এটা একটা বিষয় গেল। আচ্ছা, প্যাডিং এর ইস্যু, মার্জিনের ইস্যু, এখানে কিন্তু আপনি এই যে আপনি এই ইন্সপেক্ট করলে দেখতে পারবেন যে প্যাডিং আর মার্জিন সমস্যাটা কিভাবে করে। অর্থাৎ আমি এই যে এলিমেন্টটা ধরতেছি, দেখেন আমি এর মধ্যে আছি না, এর ডান পাশে কি আছে, এর মধ্যে কম্পিউট করেন, কম্পিউটারে গিয়ে দেখেন এতে কি আছে, দেখা যাচ্ছে আপনাদের টুলটার লোগো ধরছে এবং তার পাশে একটা কালার না, হ্যাঁ না, এটা দেখতে হবে কি আছে এখানে, প্যাডিং এর কালারটা হয় সবুজ। আপনাদের ক্ষেত্রে বোঝা যাচ্ছে না, আমার এখানে বোঝা যাচ্ছে স্পষ্ট, আপনাদের কিছু সমস্যা হতেই পারে, কারণ এখানে এটা বোঝা যাচ্ছে, কিন্তু আপনাদের এখানে লেখাটা দেখা যায়, অর্থাৎ বাইরেটা মার্জিন, এই যে মার্জিন 11, এর মানে কি সে এটার মার্জিন। এখন এখানে কার্সর নিলে এই মার্জিন আর প্যাডিং এর যে সমস্যাটা, বড় সমস্যা, যে আমি যদি এটাকে মার্জিন না দিয়ে প্যাডিং দিতাম, দেখতে কিন্তু একই রকম লাগতো, দেখতে একই রকম। অর্থাৎ আমি এখানে মার্জিন দিলাম আর প্যাডিং দিলাম, কাজ করবে, দেখতে একই রকম, কিন্তু সমস্যাটা কোথায়, ওই যে কার্সরটা আমি যখন এখানে নিব, মাউস পয়েন্টার এখানে নিব, দেখবেন এখানে কার্সরটা আসতেছে, অথচ আমার মাঝখানে কিছু নাই, এখানে কার্সরটা হাত হয়ে থাকবে। এটা ফায়ারফক্সের মধ্যে বোঝা যায়, সুন্দর করে বোঝা যায়। একটু দেখাই যে একটা ধরেন চেঞ্জ করে দিয়ে দেখাই যে কাজ করবে একই। এখন এই নিয়ে অনেকেরই সমস্যা হয়ে যায় যে আসলে মার্জিন আর প্যাডিং কিভাবে কাজ করে। মার্জিন হচ্ছে তার ইন্টারনাল এলিমেন্টের সাপেক্ষে তার ভিতর থেকে কাজ করে, আর মার্জিন হচ্ছে তার সারাউন্ডিং এ কাজ করে, বাইরে। এটা সবসময় মনে রাখবেন। এখানে একটু দেখাই,
ও এখানে তো স্পেক দেখাইলাম না, এখানে স্পেক অলমোস্ট সেম, এখানে জাস্ট ধরে তার যে জায়গাটা ধরবেন গেলেই আপনার হয়ে যাবে। আর যাদের ফায়ারবাগটা খুব ভালো, আমি এটা আমার সাজেশন হচ্ছে ফায়ারবাগ, আরো ভালো কিছু থাকতে পারে আপনার যে জানার মতে, বাট ফায়ারবাগ ইজ খুবই ভালো। এখন এই দেখেন, আমি ব্যক্তিগতভাবে ক্রোমই বেশি পছন্দ করি, ক্রোমে অনেক সুবিধা, ফায়ারবাগ এই যে আসছে এখন, এই যে এই ভাষণটা আগে ফায়ারবাগে আগে ছিল না, এটা এই যে ক্রোম করার পরে ওরা এটা ফলো করছে ওরা। তো এই দেখেন এখানেও দেখা যায়, এই যে 11 দেখা যায় মার্জিন, এই যে বাইরের অংশ, বর্ডার, প্যাডিং, ওরা আবার একটু অন্য হয়ে দিচ্ছে, এটা হ্যাঁ দিচ্ছে কালার। এখন দেখেন এটা যদি আমি প্যাডিং করতাম মার্জিন বাদ দিয়ে, এখান থেকেও করা যায়। অর্থাৎ ইন্সপেক্টিং কিন্তু জায়গা সবাই সমান, সবারই সমান। ইন্সপেক্টিং গেলে এখানে এই যে এলিমেন্ট আছে এ আই, হ্যাঁ এখানে আবার মজার জিনিস, একটা জিনিস আরেকটা বলি, এখানে আছে এই যে যেমন এটা লেটেস্ট ফায়ারফক্সের মধ্যে আছে এবং ক্রোমে অনেক আগে থেকে আছে। অর্থাৎ আপনি যেটাকে হ্যান্ডেল করতে চাচ্ছেন, অর্থাৎ এলিমেন্ট স্টাইল, এই যে এলিমেন্ট স্টাইল, আমি ফেসবুকে আছি, আমি আছি টুইটারে, আমি টুইটারে আছি না, গুগল ক্লাস, আচ্ছা গুগল ক্লাস ধরি, এই যে গুগল ক্লাস ধরছি না, এই যে ধরছি গুগল ক্লাস ধরলে দেখেন কি আসছে, গুগল ক্লাস আসলে কি আছে, সোশ্যাল লোগো আছে, এই যে গুগল প্লাস একটা ক্লাস ধরছে, এর কোনো ক্লাস আছে, এর কোনো ক্লাস তো আপনি কোনো কিছু করেন নাই, খালি নাম দিচ্ছেন। হ্যাঁ এই যে সোশ্যাল লোগো ইমেজ দিয়ে ধরছে, কিন্তু গুগল দিয়ে কিছু ধরে নাই, উনি গুগল দিয়ে কিছু ধরেন নাই, এ দিয়ে কিছু ধরছেন না, তাও ধরেন নাই, তাহলে ফাঁক হইলো কিভাবে, এখানে স্পেসটা পেলো কি করে, ইমেজের মধ্যে দিছে, যেহেতু ইমেজের মধ্যে দিছে সেজন্য সমস্যাটা হয় নাই। অর্থাৎ বোধহয় কোনো ইফেক্টিভ ওয়েতে তাকে সমস্যা করে নাই আর কি, বাট এটা খুব ভালো সলিউশন হয় নাই। এই কোডিং এর ক্ষেত্রে উচিত ছিল এ কে দিয়ে ম্যানিপুলেট করা, বুঝা যাচ্ছে, এ দিয়ে ম্যানিপুলেট করা। এই যে একটু সমস্যা আছে, এই যে সমস্যা এখনো স্টিল সমস্যা আছে, এই জন্য বলতেছিলাম যেটা কারণ হচ্ছে এটা জিনিসটা অনেকেই বুঝতেছেন না, আমি দেখলাম। অর্থাৎ এই দেখেন আমার কিন্তু হিসাবে এইখানে আমার কার্সর আসার কথা না, এই যে জায়গাটায় আমি গুগল আর পিন্টারেস্টের মাঝখানে আছি, তো গুগল আর পিন্টারেস্টের মাঝখানে তো কোনো কার্সর থাকবে না, আমার গুগলের উপরে নিলে এখন এইখানে আসলে যা পাবে, কারণ হচ্ছে জিনিসটা তো ইমেজ এগুলো তো স্কয়ার হিসেবে কাজ করে। যদি ইমেজ ম্যাপিং না করা থাকে তাহলে দেখবেন কার্সর তার স্কয়ার হিসেবে কাজ করে, অর্থাৎ তার স্কয়ার যে জায়গাটা সেই জায়গাটাকে সে ধরে সে পয়েন্টার করবে। যদি সেটা ইমেজ ম্যাপিং না করা থাকে, ইমেজ ম্যাপিং করা থাকলে ঠিক সার্কেলের মধ্যেই পাবে, একদম বর্ডার সার্কেলে কার্সরটা যাবে, ঠিক আছে। এই জায়গাটায় কি হতো, এই জায়গাটায় হতো উত্তম হতো যে আপনি এটাকে এ দিয়ে হ্যান্ডেল করতেন। আচ্ছা এখানে সমস্যাটা কেন হয়েছে এটা কি বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা খুব আর্জেন্ট, একটু ট্রি ব্রেক নিতে বলতেছেন। আচ্ছা ট্রি দিয়ে দিই নাকি বলেন, ভিডিওটা